আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে মহান আল্লাহ তাআলার এক বিশেষ রহমতে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে ইতিপূর্বে জেনে গেছো যে আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই সাবজেক্টটি যা ছিল ডিগ্রি পাস বা বিএসসি তৃতীয় বর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের, আর চ্যাপ্টারের নামটা হচ্ছে সমাধানের বিদ্যমানতা এবং অনন্যতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যাপ্টারে আমরা আজকে বেসিক সহ বেশ কিছু গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো তার আগে আমরা একটু কথা বলে নেই, সেটি হচ্ছে যে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি, অর্থাৎ আমাদের যেহেতু ইউটিউব চ্যানেল, মেইন ইউটিউব চ্যানেল, তো আমরা ইতিপূর্বে সাজেশন দেওয়া শুরু করে ফেলেছি। তোমরা যদি সাজেশন নিতে ইচ্ছুক থাকো, তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো বর্তমানে আমাদের হাতে যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটি হচ্ছে ডিগ্রি পাস বা বিএসসি দ্বিতীয় বর্ষ অর্থাৎ সায়েন্সের গ্রুপ ম্যাথ সহ, ডিগ্রি পাস তৃতীয় বর্ষ অর্থাৎ বিএসসি তৃতীয় বর্ষ সায়েন্সের গ্রুপ, অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগগুলো বর্তমানে আমাদের কাছে রেডি রয়েছে। তোমরা চাইলেই সাজেশন যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে নিতে পারো। ইনশাল্লাহ আমরা ক্লাসের পাশাপাশি সাজেশন দিয়ে থাকি, যাতে করে তোমরা ক্লাসগুলো বুঝতে পারো এবং সাজেশন নিয়ে সেই মোতাবেক পড়াশোনা করলে ইনশাল্লাহ কমন আসবে। আমাদের সাজেশন দেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আমরা 3 মাস বা 2 মাস আগে সাজেশন দিয়ে থাকি, আর সাজেশন থেকে আমরা বিগত বছর থেকে দেখে আসছি যে 70% প্লাস থেকে 100%-এর মধ্যে ইনশাল্লাহ কমন আসে। তো যাই হোক, এই হলো বিষয়। এখন আমরা এই চ্যাপ্টারের অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে একটা বেসিক হিসেবে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেসিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে এই চ্যাপ্টারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে যে আদিমান সমস্যা, আর একটা হচ্ছে সীমামান সমস্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করতে হবে, তাহলে আমরা প্রত্যেকটা বেসিক সহ এবং গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো। তো এখন দেখো, এখানে যেহেতু আদিমান সমস্যা, এই বিষয়টি কি জানতে হবে প্রথমে। তো যদি স্বাধীন চলকের একটি বিন্দুতে অধীন চলকের শর্ত প্রয়োগ করে অন্তরক সমীকরণের বিশেষ সমাধান নির্ণয় করা যায়, তবে শর্তগুলোকে আমরা বলি আদি শর্ত, এবং আদি শর্তসহ অন্তরক সমীকরণগুলোকে আমরা বলি আদিমান সমস্যা। ঠিক আছে, এই হলো বিষয়। তো এখন স্বাধীন চলকটা কি? স্বাধীন চলক আমরা জানি যে স্বাধীন চলক হিসেবে আমরা বেশিরভাগই এক্সকে কল্পনা করি, আর অধীন চলক যেটা বলা আছে সেটা হচ্ছে যে অধীন চলক বলতে আমরা ওয়াইকে বুঝি। আশা করি বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ স্বাধীন চলক বলতে এক্স আর অধীন চলক বলতে ওয়াই। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি স্বাধীন চলকের একটি বিন্দুতে, বিন্দুর পরিমাণ বলা আছে একটি, এবং অধীন চলকের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো যদি আমরা প্রয়োগ করি এবং অন্তরীকরণ করি, তাহলে বিশেষ ক্ষেত্রে যে শর্তগুলো পাওয়া যাবে সেই শর্তগুলোকে আমরা বলবো আদি শর্ত, আর আদি শর্তসহ অন্তরক সমীকরণকে বলবো আমরা আদিমান সমস্যা। তো এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে, খেয়াল করো, dy/dx, dy/dx এটা একটা সমীকরণ, অর্থাৎ অন্তরক সমীকরণ। তো এই অন্তরক সমীকরণ একটু খেয়াল করো, এই অন্তরক সমীকরণ এটা, আর এখানে y(0) = আরেকটা যে আছে দ্বিতীয় ক্রমের অন্তরক সমীকরণ d² dx² = 6y। তো এখানে শর্ত দেওয়া আছে y(1) = 0 আর y'(1) = 3। তাহলে এখন বিষয়টা কি, এখানে যে কথাগুলো বলা আছে সেগুলো হচ্ছে শর্তগুলোকে আমরা আদি শর্ত বলি। তাহলে দেখো তো, এটা একটা যে অন্তরক সমীকরণ, এই জায়গাটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে শর্ত। ঠিক আছে, এখানে কি বলা আছে y(0) = 2। তার মানে বিষয়টি একটু খেয়াল করো, এখানে y(0) = 2, তার মানে এখানে যেহেতু বলা আছে স্বাধীন চলক x আর অধীন চলকের শর্ত হচ্ছে y, অর্থাৎ y, তাহলে এখানে একটু খেয়াল করো, অর্থাৎ এখানে y(0) = 2, তাহলে এটা হবে আমাদের x এর মান, এটা হবে আমাদের y এর মান। তার মানে বিষয়টা হচ্ছে x এর মান যদি আমরা 0 বসাই, তাহলে y এর মানটা আমরা পাবো 2। আশা করি বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ এটা x এর মান, অর্থাৎ x এর মান প্রদত্ত যে কোনো সমীকরণ বা সমাকলন করার পর যে
সমীকরণগুলো দাঁড়াবে। অর্থাৎ এক্সের জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে এই সমাধানে আসবে ওয়াইয়ের মান আসবে 2। তো একইভাবে একটু খেয়াল করো, এখানে দেখো ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এই যে সমীকরণটা একটু খেয়াল করো, এই সমীকরণ, আর এখানে কী দেওয়া আছে শর্ত। তো এটা হচ্ছে আমাদের কি সমীকরণ, এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখানে দেখো ওয়াই অফ 1 ইকুয়াল 0, ওয়াই অফ 1 ইকুয়াল 0, তার মানে এটা আমাদের কি সবসময় এক্সের মান হবে। তাহলে এক্সের মান যদি আমরা 1 বসাই, এক্সের মান যদি 1 বসাই তাহলে ওয়াইয়ের মানটা পাওয়া যাবে কত 0। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখানে সতর্কটি খেয়াল করো, এখানে দেওয়া আছে ওয়াই প্রাইম 1 ইকুয়াল 3, তার মানে এই যে এক্সের মান হবে এখানে 1 আর ওয়াই প্রাইমের যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 3। আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার। এখন বিষয়টি হচ্ছে যে আদিমান সমস্যাটা আসলে কি। তো আদিমান সমস্যা দেখো একটা সমীকরণের মাধ্যমে আমরা বুঝলাম, এবং তার কি আদি শর্ত এবং আদি শতসহ অন্তরক সমীকরণগুলো কি, অর্থাৎ এই পুরো জায়গাটা হচ্ছে আমাদের কি আদিমান সমস্যা। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের কি, অর্থাৎ এইটুকু জায়গা আমরা বলতে পারি, এতটুকু জায়গা আমরা বলতে পারি কি আদি শর্ত, এটাকে আমরা বলতে পারি আদি শর্ত। অর্থাৎ এই সমীকরণটাকে আমরা বলতে পারি যে আদি শর্ত সহ অন্তরক সমীকরণ। ঠিক আছে, আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। সেম একই কাজ এখানে দেখো, এই যে শর্তগুলোকে আমরা বলতে পারি, এই শর্তগুলো বলতে পারি আমরা কি আদি শর্ত, শর্তগুলো হচ্ছে আদি শর্ত। আর এই পুরো জায়গাটা আমরা পুরোটাই বলতে পারবো, পুরোটা অর্থাৎ সম্পূর্ণ জায়গাটা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে জিনিসটা আসবে বা বিষয়টা আসবে পুরো জায়গাটা হচ্ছে আদিমান সমস্যা। আশা করি বিষয়টি ক্লিয়ার। তার মানে এই জায়গাটা আমাদের কি, অর্থাৎ পুরো জায়গাটা হবে আমাদের কি আদিমান সমস্যা। এই হলো বিষয়। তো নিচে কিছু এক্সাম্পল আছে, এই এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যে বিষয়টি আসলে কীরকম। তো এরপর দেখো আরও কিছু আমরা উদাহরণ হিসেবে রেখেছি যাতে করে আমরা খুব সহজে বুঝতে পারি যে আদিমান সমস্যাটা আসলে কি। তো একটু খেয়াল করো, এই এতটুকু জায়গা দেখো, এটা একটা হলো কি অন্তরক সমীকরণ, এটা অন্তরক সমীকরণ, এটা হচ্ছে কি ওই অন্তরক সমীকরণের শর্ত, অর্থাৎ যেটাকে আমরা বলি আদি শর্ত। আর এটা হচ্ছে কি, অর্থাৎ এখানে কি জিরোটা হচ্ছে কি, অর্থাৎ এক্সের মান 0 আর ওয়াইয়ের মানটা হচ্ছে কত 2, অর্থাৎ এক্সের মান যদি আমরা 0 বসাই তাহলে ওয়াইয়ের মান কত আসবে 2। একইভাবে তাহলে পুরো জায়গাটাকে আমরা বলতে পারি আদিমান সমস্যা। সেম একই কাজ 2 নম্বরটা একটু খেয়াল করো, এটা হচ্ছে অন্তরক একটা সমীকরণ দেওয়া আছে আর এটা হচ্ছে শর্ত, এই পর্যন্ত আমাদের শর্ত, অর্থাৎ এই শর্তগুলোকে বলি আমরা আদি শর্ত আর এটাকে বলি অন্তরক সমীকরণ। আর পুরো বিষয়টা অর্থাৎ পুরো বিষয়টাকে আমরা বলবো আদিমান সমস্যা। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর এখানে দেখো ওয়াই প্রাইম বলতে এখানে একবার এক ক্রমের অন্তরীকরণ, আর এখানে দেওয়া আছে কি ওয়াই ডাবল প্রাইম বলতে 2 ক্রমের অন্তরীকরণ। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর তাহলে সেম একই কাজ, অর্থাৎ এক্সের মান কত হবে 0 বসালে ওয়াইয়ের মান আসবে 1, আর এক্সের মান এখানে কত 0 বসালে এই প্রদত্ত সমীকরণগুলোতে তাহলে ওয়াই প্রাইমের মান আসবে 1। তো এখন দেখো 3 নম্বর বিষয়টা বা 3 নং যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এটা একটা অন্তরক সমীকরণ আর এগুলো হচ্ছে তার শর্ত, তার মানে এটা হচ্ছে আমরা বলতে পারি আদি শর্ত। আর এই জায়গাটা হচ্ছে আমার কি, অর্থাৎ ওয়াই অফ 1 ইকুয়াল 0, তার মানে বিষয়টা হচ্ছে আমাদের এক্সের মান হবে 1 আর ওয়াইয়ের মান তখন বেরোবে কত 0। এই হলো বিষয়। তাহলে এখানে বিষয়টা একটু খেয়াল করো, ওয়াই প্রাইম 1 সমান 3, তার মানে এখানে দেখো এখানে এক্সের মান তাহলে কত, অর্থাৎ এক্সের মান 1 বসালে আমাদের ওয়াই প্রাইমের মানটা আসবে 3। ওয়াই অফ 1 ইকুয়াল 0 আর একটা হচ্ছে ওয়াই প্রাইম 1 ইকুয়াল টু ধরলাম 4। তার মানে দেখো সমাধান করার সময় এই বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে, সেগুলো হচ্ছে যে দেখো এখানে ওয়াই প্রাইম বলতে কি বোঝায়, ওয়াই প্রাইম বলতে এখানে দেখো ডি ওয়াই বাই ডিএক্স বোঝায়। তাহলে এখন একটু খেয়াল করো ওয়াই ডাবল প্রাইম বলতে কি বোঝায়, অর্থাৎ 2 ক্রমের অন্তরীকরণ, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বোঝায়। তাহলে একইভাবে তার এখানে কত ওয়াই ট্রিপল প্রাইম যদি হয় তাহলে আমরা বুঝবো এটা 3 ক্রমের, অর্থাৎ ডি কিউ ওয়াই বাই হচ্ছে ডি এক্স কিউ। ঠিক আছে, তাহলে এভাবে চলতেই থাকবে, অর্থাৎ যত ক্রম হবে তত আর কি ওয়াই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সীমামান সমস্যা। তো দেখো এখানে যদি স্বাধীন চলক হিসেবে, অর্থাৎ স্বাধীন চলকের দুইটি বিন্দুতে অধীন চলক
যেটাকে আমরা অধীন চলক হিসেবে সবসময় অয় ধরি, এর অন্তরজের শর্ত প্রয়োগ করে একের অধিক ক্রমের অন্তরক সমীকরণ বিশেষ সমাধান নির্ণয় করা যায়। তবে শর্তগুলোকে আমরা বলি, শর্তগুলোকে কি বলি, অর্থাৎ সীমা শর্ত। আর সীমা শর্ত সহ অন্তরক যে সমীকরণটি থাকবে সেটাকে বলবো আমরা সীমামান সমস্যা। আশা করি বিষয়টি ক্লিয়ার। এই হলো বিষয়। দেখো এখানে দেখো দুই ক্রমের অন্তরীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান 0, অর্থাৎ দ্বিতীয় দুই ক্রমের। তো এটা একটা যদি সমীকরণ হয়ে থাকে, সেই সমীকরণে কিছু শর্ত দেওয়া আছে। দেখো এখানে বলছে ওয়াই অফ 0 ইকুয়াল 1 আর ওয়াই অফ π/2 ইকুয়াল টু কত 5। তাহলে এখানে দেখো এই যে অন্তরক সমীকরণটি, এই অন্তরক সমীকরণ, আর এটাকে বলবো আমরা তাহলে কি আগের মতো, অর্থাৎ এটাকে বলবো আমরা সীমা শর্ত। এই জায়গাটা সীমা শর্ত। দেখো তো একটু খেয়াল করে, এখানে দেখো ওয়াই অফ 0 সমান 1, তার মানে বিষয়টি কি, অর্থাৎ এক্সের মানটা হবে আগের মতোই, অর্থাৎ 0। আর অর্থাৎ এক্সের মান যখন আমরা 0 বসাবো তখন ওয়ের যে ভ্যালুটা বা মানটা আসবে সেটা হচ্ছে 1। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন দেখো এখানে ওয়াই অফ π/2 ইকুয়াল 5, তার মানে এখানে টিকি আসতেছে, অতএব এক্সের মান যখন আমরা π/2 বসাবো তখন ওয়ের যে মানটা আসবে সেটা হচ্ছে কত 5। আশা করি বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ এটা হচ্ছে সীমা মান। অর্থাৎ দেখো এক্সের যে মানটি ছিল সেটা হচ্ছে কি 0, আর আরেকটা এক্সের মান হচ্ছে π/2। তার মানে যদি আমরা আপার লিমিট লোয়ার লিমিট হিসেবে কল্পনা করি তাহলে বিষয়টি এরকম হয় কিনা দেখে একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে আমরা জানি লোয়ার লিমিট নিচে থাকে আর আপার লিমিট থাকে উপরে, তার মানে এটা একটা সীমার মতো বোঝাই। তো যাক, এটা লিখতে হবে না, শুধু বোঝার খাতিরে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এই হলো বিষয়। অর্থাৎ শর্তগুলোকে বলবো আমরা, এই যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলোকে আমরা কি বলবো, এই শর্তগুলোকে বলবো আমরা সীমা শর্ত। আর বিষয়টা হচ্ছে পুরা যে জায়গাটা, পুরা যে সমীকরণটাকে অর্থাৎ মিলিয়ে আমরা বলবো কি সীমা শর্ত সহ অন্তরক সমীকরণ করলে আমরা যে পাবো সেটা হচ্ছে সীমামান সমস্যা। আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার। যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই প্রশ্ন করতে পারো। তো এখন আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করব যে আসলে আদিমান সমস্যা নির্ণয়ে কিছু অঙ্ক আমরা দেখব, যাতে করে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে একটু বেসিকটা সহ এবং যে কোনো বোর্ড প্রশ্ন বা পরীক্ষার প্রশ্ন আমরা সমাধান করতে পারি। তো এখন আমরা দেখব যে যেহেতু প্রথমে যে বিষয়টি আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যে আদিমান সমস্যা। তো আদিমান সমস্যায় কিছু আমরা অঙ্ক করার চেষ্টা করব। তো এই প্রশ্নটা আমরা বাছাই করে ফেলেছি, অর্থাৎ তিতাস পাবলিকেশন বোর্ড বই, অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে দেখা যাচ্ছে y'1 y অফ 0 সমান 2। তো এখানে বলছে আদিমান সমস্যা নির্ণয় করতে, অর্থাৎ আদিমান সমস্যা নির্ণয় করার জন্য আমরা যে শর্তগুলো জানি বা যে শর্তগুলো এখানে দেওয়া আছে সেই শর্তগুলো একটু খেয়াল করি। তো আমরা জানি পুরো জায়গা, অর্থাৎ এখানে দেখো এই যে এই জায়গাটা, অর্থাৎ এটা হচ্ছে এক্সের মান 0 বসালে আমরা ওয়ের মান কি পাবো 2 পাবো। এটা একটা শর্ত, অর্থাৎ এটাকে বলা হয় আদি শর্ত। অর্থাৎ এক্সের মান 0 হলে ওয়ের মান 2 বের হবে। আর এটা হচ্ছে কি একটা অন্তরক সমীকরণ, এটা অন্তরক সমীকরণ। এই অন্তরক সমীকরণ থেকে প্রদত্ত সমীকরণ আসবে, সেই মানগুলো আমরা বসাবো। আর পুরা যে জায়গাটা, অর্থাৎ পুরো অপশনটাকে আমরা বলি কি বলি, অর্থাৎ আদিমান সমস্যা। অর্থাৎ এই জায়গাটা আমার কি করতে হবে, আদিমান সমস্যা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা এখন আদিমান সমস্যা নির্ণয় করব। তো এখন যে প্রশ্নটি দেওয়া আছে সেটা আমরা লিখব। অতএব দেওয়া আছে দেখো এখানে y' ইকুয়াল 1। তো এটাকে আমার কি করতে হবে, অর্থাৎ এই মানগুলোর আকারে হিসাব করতে হবে। দেখো তো আমরা তো এখন এটাকে আমরা ফার্স্ট টাইমে কি করব, সমাকলন করব। তো আমরা জানি সমাকলনের কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে ইন্টিগ্রেশন বা সমাকলন, এখানে এটার মানে হচ্ছে যে y ডাবল প্রাইম হবে, মানে দুই ক্রমের হয়ে যাবে। আর যখন y ডাবল প্রাইম, এটাকে যদি আমরা কি করি ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি, সেটাকে আমরা কি পাবো, অর্থাৎ এখানে y একটা প্রাইম হবে, অর্থাৎ এক ক্রমের। আবার ইন্টিগ্রেশন এটাকে অর্থাৎ y' dx যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে আমাদের শুধু আসবে কি y আসবে। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। তার মানে দেখো এই যে ক্রমের ইন্টিগ্রেশনগুলো একটু দেখো, y
ট্রিপল প্রাইম মানে হচ্ছে ডাবল প্রাইম আসে, তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডাবল প্রাইম মানে হচ্ছে একটা প্রাইম আসে, আর এখানে ওয়াই একটা প্রাইম তার মানে হচ্ছে শুধুমাত্র ওয়াই আসে। তার মানে এটা হচ্ছে অর্থাৎ উভয় পাশে যদি আমরা সমাকলন করি তাহলে সমাকলন করলে কি আসবে একটু খেয়াল করো, তাহলে এখানে আসবে অর্থাৎ ইন্টিগ্রেশন ওয়াই প্রাইম ডিএক্স, তার মানে শুধু কি আসবে ওয়াই আসবে। তো সেম এটা যেহেতু ধ্রুবক অংশ, তো ধ্রুবক অংশকে আমরা হিসাব করলে কি পাবো, চলক হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে দেখো এখানে দেখো অতএব ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স মানে এটা ধ্রুবক অংশ, সমাকলন করলে আমরা কি পাবো এক্স পাবো। আর তার সঙ্গে যেহেতু এটা লিমিটের মান নির্দিষ্ট করে দেওয়ার নেই, তা সেক্ষেত্রে আমরা একটা কী নিব, ধ্রুবক নিব। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারি অর্থাৎ এক্স প্লাস সি। অতএব আমরা সমীকরণটা করতে পারলাম ওয়াই সমান এক্স প্লাস সি। তো প্রয়োজনীয় তাগিদে ডট ডট এটাকে আমরা কি এক সমীকরণ দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এখন এই যে প্রদত্ত 1 নং সমীকরণটি রয়েছে, সে 1 নং সমীকরণে আমরা কি এক্সের মান বসাবো এবং ওয়াইয়ের মান বসাবো। বসার পর যেহেতু আমাদের সি অর্থাৎ ধ্রুবকের মানটি অজানা, এই মানটা আমাদের নিয়ে আসতে হবে। তো এখন দেখো অতএব আমরা এই কাজটা করতে পারি, 1 নং সমীকরণে, তো 1 নং সমীকরণে এক্সের মান 0 ও ওয়াইয়ের মান 2 বসায়। তো বসিয়ে দিলাম, দেখো এখানে অর্থাৎ 1 নং সমীকরণ কোনটা যেটাকে আমরা কাউন্টিং করছি সেটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল এক্স প্লাস সি। তাহলে দেখো যার যার মান রয়েছে, দেখো এই শর্তগুলো ভেঙে আমরা কি বের করছি, অর্থাৎ ওয়াইয়ের মান হচ্ছে 2, ওয়াইয়ের মান 2, এখানে আমরা ওয়াইয়ের মান 2 বসাবো, আর এক্সের মান কত 0 আর সি, আচ্ছা সি। তাহলে দেখো এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসতেছে, অতএব সি ইকুয়াল 2 যদি ঘুরাই লিখি তাহলে অর্থাৎ সির মান কত 2। এই মানটা আমরা প্রদত্ত যে সমীকরণ ছিল সেখানে বসিয়ে দিব। অতএব প্রদত্ত সমীকরণ ছিল ওয়াই ইকুয়াল এক্স প্লাস সি। তাহলে দেখো ওয়াই ইকুয়াল এক্স প্লাস সি এর মান হচ্ছে 2। তো এই অংশটাই হচ্ছে আমাদের আদিমান সমস্যার সমাধান। আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো। তো এক্সাম্পল 2 এখন আমরা সমাধান করার চেষ্টা করব। এটারে বলছে যে আদিমান সমস্যার সমাধান করো। তো এখন দেখো এখানে ওয়াই ডাবল প্রাইম মানে হচ্ছে ওয়াইয়ের মানে 2 বার অন্তরজ করতে হবে আর কি, মানে 2 বার। আর এখানে শর্তগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কি ওয়াই অফ 0 সমান 1, ওয়াই প্রাইম অফ 0 সমান কত 1। তো এখন এক্সের মান 0 হলে ওয়াইয়ের মান আসবে 1, এক্সের মান আবার 0 হলে ওয়াই প্রাইমের মান আসবে 1। এই হলো বিষয়। তো আগেরটার মতো আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেওয়া আছে দেখো যে প্রদত্ত সমীকরণটি, সেটা আমরা লেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিলে ইনশাআল্লাহ আমরা খুব সহজে সব কিছু বুঝতে পারবো। এখানে দেখো যে সমীকরণটি দেওয়া আছে সেটা একটু খেয়াল করো। এখানে দেখো এটা কয়বার 2 বার দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে 2 বার অন্তরজ আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি প্রথমত আমরা কি করব, যে প্রথম যদি আমরা অন্তরজ অর্থাৎ প্রথম যদি আমরা ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি তাহলে কি আসবে, দ্বিতীয় ক্রম থেকে আমাদের প্রথম ক্রমে চলে আসবে। আর এখানে কি আসতেছে, এখানে দেখো যেহেতু ধ্রুবক অংশ, এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো একটু খেয়াল করে ভালো করে। এটা একটা যেহেতু ধ্রুবক অংশ, তো ধ্রুবক অংশকে হিসাব করলে আমরা সি পাই। যেহেতু এটাকে আরেকবার সমাকলন করতে হবে, তার সেক্ষেত্রে এই সিকে আমরা কি করতে পারি, এখানে C1 আমরা কাউন্টিং করলাম, অর্থাৎ এখানে আমরা লিখব যে সমাকলন করি। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো যে এখানে আরেকবার কি করতে হবে, সমাকলন করতে হবে। কেন করতে হবে, কারণ এটা কি কয়বার আছে 2 বার, এই জন্য এটাকে আমরা 2 বার সমাকলন করব। তাহলে যদি আমরা সমাকলন করি তো এখানে একটু বিষয়টি খেয়াল করো, অতএব ওয়াই ডাবল প্রাইম ডিএক্স মানে আমরা জানি এটা হয়। আবার যখন ওয়াই প্রাইম ডিএক্স এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি সেটাকে আমরা কি পাবো, শুধু ওয়াই পাবো। তাহলে দেখো এটাকে যদি ইন্টিগ্রেশন করা বা সমাকলন করা হয় তাহলে শুধু আমরা ওয়াই পাবো। এই হলো বিষয়। এরপর একটু খেয়াল করো, তো এটাই অর্থাৎ এটা যদি ধ্রুবক, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তার সঙ্গে কি অর্থাৎ ধ্রুবকের সঙ্গে যদি আমরা ধরো একটা ধ্রুবক হিসেবে কি আছে 1 dx আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা এক্স পাবো। ঠিক আছে, সেক্ষেত্রে একটা চলক আমাদের কি আসবে, এক্স আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে
আমাদের একটা ধ্রুবক নিতে হয়। তো যেহেতু আগের একটা ধ্রুবক ছিল, তো এই ধ্রুবকে যদি হিসাব করি তাহলে এখান থেকে কি এক্স সি বা সি এক্স বা সি ওয়ান এক্স, ঠিক আছে, এটাকে হিসাব করলে। আর পরবর্তী আরেকটা যেহেতু ধ্রুবক আসতেছে সেক্ষেত্রে আমরা কি সি2 অর্থাৎ কাউন্টিং করবো। আশা করি বিষয়টি ক্লিয়ার। মানে এটাকে আমরা যদি সমাকলন করি তাহলে ডে পাই। আর এটাকে যদি আমরা কি যেহেতু ধ্রুবক অংশকে যদি আমরা সমাকলন করি তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস সি থাকে। আর যেহেতু পরবর্তী অর্থাৎ একটা ক্রম হয়ে গেছে আরেকটা ক্রম, তাহলে সেক্ষেত্রে আমাদের আরেকটা ধ্রুবক নিতে হবে, সেটা সি2। আশা করি বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ এটাকে প্রয়োজনের তাগিদে আমরা সমীকরণ হিসেবে দিতে পারি। ডট এক সমীকরণ ছিল, আর এটাকে আমরা প্রয়োজনের তাগিদে 2 নং সমীকরণ দিতে পারি। আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমাদের যে আদি শর্তগুলো দেওয়া ছিল সেগুলো একটু খেয়াল করতে হবে। দেখো এখানে আদি শর্ত কি দেওয়া ছিল, আমরা এখানেই ভেঙে নিতে পারি। দেখো অতএব যখন আমরা এক্সের মান কি বসাবো, যখন আমরা এক্সের মান 0 বসাবো, তখন ওয়াইয়ের মান কত আসবে, ওয়াইয়ের মান আসবে 1, প্রথম শর্তটা। আর পরের যে শর্তটা দেওয়া আছে এখানে দেখো, যখন এক্সের মান আবার 0 বসাবো তখন ওয়াই প্রাইমের যে মানটা আসবে সেটা হচ্ছে 1। অর্থাৎ এখন আমরা এই যে আদিমান সমস্যাগুলো দেওয়া ছিল সেই সমস্যাগুলো আমরা কি পর্যায়ক্রমে 1 নং বা 2 নং সমীকরণ আমরা বসিয়ে দেবো। আশা করি বিষয়টি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো এখানে একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো এখানে এক্স 0 ওয়াই, তাহলে এখন এই যে এরকম শুধু এক্স, কোনো প্রাইম নেই, তাহলে সেক্ষেত্রে কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে আমরা এখানে পাই, অর্থাৎ 2 নং সমীকরণও পাই। আর দেখো এটার মধ্যে প্রাইম আছে, তাহলে আমরা কোথায় পাই, 1 নং সমীকরণও পাই। তাহলে আমাদের যেখানে প্রাইম একেবারেই নেই তাহলে সেক্ষেত্রে আমরা কি, অর্থাৎ এই যে এক্সের মানগুলো আমরা কি, এই যে এই মানগুলো আমরা এখানে বসাবো। যদি প্রাইম থাকতো তাহলে এখানে চলে যেত, মানে এখানে প্রাইম আছে। তো সেক্ষেত্রে যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে যে প্রথম যে শর্তটি রয়েছে আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে অতএব 2 নং সমীকরণে তো 2 নং সমীকরণে আমরা কি x সমান 0 আর y সমান 1 বসাই। তো দেখো 2 নং সমীকরণ কোনটা, এখানে y ইকুয়াল c1x প্লাস c2। এখানে দেখো যার যার মান রয়েছে সেগুলো আমরা বসাবো। এখানে দেখো y এর মান হচ্ছে 1, আর c1 x এর মান হচ্ছে 0 প্লাস, আর c2 তো মান নেই, এটা যা আছে তাই, ঠিক আছে। তাহলে দেখো তো 1, এই 0কে যে কোনো সংখ্যা গুণ করলে আমরা কি জানি, 0 জানি, বা 0 হয়, বা ভাগ করলেও 0 হয়, যে কোনো সংখ্যা দিয়ে 0কে আমরা জানি, 0কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করো ভাগ করো 0 হয়। আর এখানে কত c2, একেবারে যদি আমরা কনভার্ট করি যেটা যোগ করলে c2 থাকবে, অর্থাৎ c2 সমান আমরা কত বের করলাম 1। তো দেখো তো c2 মান আমরা 1 বের করছি। আর এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে দ্বিতীয় যে শর্তটি ছিল আদি শর্ত, সেই আদি শর্তটা আমরা কোথায় বসাবো, 1 নং সমীকরণে বসাবো। অতএব দেখো 1 নং সমীকরণে, অর্থাৎ 1 নং সমীকরণে আমরা কি বসাবো, অর্থাৎ x সমান 0 আর y প্রাইম সমান 1 বসাই, ঠিক আছে। বসিয়ে হয়তো কোনো একটা মান আসবে, সেটা সি হোক, c1 এর মান আসবে, যে যাই হোক। এখানে দেখো এখানে y প্রাইম ইকুয়াল টু c1। এখন দেখো তো y প্রাইমের মান কত, y প্রাইমের মান হচ্ছে শুধু 1, অতএব c1। তার মানে এখানে আমরা c1 এর যে মানটা বের করলাম সেটা হচ্ছে 1। এই যে c1 c2, অর্থাৎ দেখো এখানে c1 এর যে মানটা বের হয়ে গেছে এবং c2 যে মানটা বের হয়ে গেছে, আমরা এই c2 এবং c1 অর্থাৎ c1 c2 মান আমরা আবার কোথায় বসাবো, অর্থাৎ 2 নং সমীকরণে। কেন, কারণ ধ্রুবক অংশগুলো আমাদের, অর্থাৎ c1 c2 মানগুলো আমাদের অজানা। তো এই মানটা বসিয়ে যেই আমরা একটা সমীকরণ পাবো সেটা হচ্ছে আদিমান সমস্যার সমাধান। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো দেখো আমরা সেই কাজটা করব। অতএব 2 নং সমীকরণে একটু দেখো পর্যায়গুলো কিভাবে অ্যান্সার করতে হয় সেটা একটু মনে রাখবা, যে 2 নং সমীকরণে c1 1 এবং c2 ও 1 আছে, এটা আমরা বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে দেখো এখানে 2 নং সমীকরণ কোনটা, 2 নং সমীকরণ হচ্ছে এখানে, অর্থাৎ তো 2 নং সমীকরণটা আমরা উঠাবো, অর্থাৎ y ইকুয়াল c1x প্লাস c2। এখন দেখো এখন আমাদের মান বসাতে হবে শুধুমাত্র কত, c1 এবং c2 এর মানটা আমরা বসাবো।
তাহলে দেখো এখানে ওয়াইটা ঠিক থাকবে। তাহলে c1 এর মান কত, c1 এর মানও 1 ইন্টু এক্স প্লাস c2 এর মানও হচ্ছে 1। এখন দেখো তো কী আসে, ওয়াই ইকুয়াল কত, এটা কত, 1 এর সঙ্গে এক্স গুণ করলে এক্স হবে প্লাস হচ্ছে 1। তো এখন দেখো অতএব আমরা এখন লিখতে পারি অতএব ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1, অর্থাৎ এটি হচ্ছে আদিমান সমস্যা সমাধান। আশা করি এই প্রশ্নটি আমরা খুব সহজে বুঝতে পেরে গেছি। যদি বেসিকটা ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে প্রত্যেকটার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা কি খুব সহজে সমাধান করতে পারবো। আশা করি বিষয়টি ক্লিয়ার। সমাধান করবো সেটা হচ্ছে এক্সাম্পল 3, অর্থাৎ আদিমান সমস্যার সমাধান করো। দেখো এখানে কি কি রয়েছে একটু খেয়াল করো। এটা একটা প্রদত্ত সমীকরণ, অন্তরক সমীকরণ। আর এখানে শর্ত হিসেবে দেওয়া আছে ওয়াই অফ 1 ইকুয়াল 0, ওয়াই প্রাইম 1 ইকুয়াল 3। তো হলো বিষয়। তো এখন আমাদের কি করতে হবে, যেহেতু এখানে ডাবল প্রাইম মানে দুইবার সমাকলন করতে হবে, সেই কাজটা আমরা করব বরাবর মতোই। অতএব দেওয়া আছে একটু খেয়াল করো। তো এখানে ওয়াই ডাবল প্রাইম ইকুয়াল 6x। এখন আমাদের কাজ কি করতে হবে, সমাকলন করতে হবে। তো আমরা যদি সমাকলন করি, অর্থাৎ দুইটা প্রাইম আছে, একটা প্রাইম হবে, আমরা আগে থেকে দেখলাম। আর এখানে কি হবে, তাহলে এটা যদি আমরা সমাকলন করি তাহলে কি আসবে একটু খেয়াল করো। তো দেখো অতএব ইন্টিগ্রেশন 6x dx, এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কী হবে একটু খেয়াল করো। 6 যেহেতু ধ্রুবক অংশ, তো ধ্রুবকটা আমরা বাইরে দিব। আর তাহলে দেখো অর্থাৎ ইন্টিগ্রেশন আমরা যে সূত্র জানি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx টু দি পাওয়ার, আমরা সূত্র অর্থাৎ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান আমরা জানি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। যেহেতু আপার লিমিট লোয়ার লিমিটের কোনো মান নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ধ্রুবক দিতে হয়। তো এখন দেখো যেহেতু এটার পাওয়ার কত আছে, পাওয়ার কিছু না 1 আছে। তো এটা যদি আমরা সূত্র ইউজ করি তাহলে অর্থাৎ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, তাহলে কী হবে, তাহলে হবে কত, অর্থাৎ x টু দি পাওয়ার n বলতে কত 1 প্লাস, আর সূত্রের 1 লিখতে হয়, আর ওই পাওয়ারটাই কী হয় নিচে ভাগ হয়ে যায়। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো হলো বিষয়। এখন দেখো অতএব এটা যদি আমরা হিসাব করি তাহলে কি আসবে, 6x² বাই নিচে 2, আর যদি কাটাকাটি করে 3 2 6, অর্থাৎ 3x² থাকবে। এই হলো বিষয়। তাহলে এখানে আমরা কি পাবো, অতএব 3x², আর একটা যেহেতু ধ্রুবক রাখতে হয় প্রথম সমাকলনের জন্য, তাহলে কত c, ঠিক আছে। অতএব একবার যেহেতু এটাকে আমরা কি সমাকলন করলাম, তাহলে যেহেতু আরও একবার সমাকলন করতে হবে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি, যেহেতু একটা ধ্রুবক আসবে সেটা হলো কত c, অর্থাৎ c1, মানে এখানে একটা c থাকবে না, অর্থাৎ পাশে একটা c লিখতে হবে। তো সেই সিটা কি, এখানে আমরা c লিখব, প্লাস এটা হিসাব করে একটা c থাকবে, ঠিক আছে। যেহেতু এটা একবার সমাকলন করলাম, তো সেক্ষেত্রে আরেকবার যদি করতে হবে তাহলে কি c1 এগুলোকে আমরা কি কাউন্টিং করতে হবে। তো যাই হোক, এটা আমরা কী করলাম, সমাকলন করলাম বা সমাকলন করি, ঠিক আছে। এরপর আরও একবার কি করতে হবে, আমাদের সমাকলন করতে হবে। তো দেখো, তো একবার একটা 2 ক্রমের ছিল, আমরা কি একটা পেয়ে গেলাম প্রাইম, তাহলে এটা যদি আবার সমাকলন করা হয় তাহলে কী হবে, এটা শুধু y থাকবে, শুধু কি থাকবে, y থাকবে। আর এই পাশেরটা যদি সমাকলন করা হয় বা ইন্টিগ্রেশন করা হয়, তো সেটাকে কি আসবে, দেখো এখানে ইন্টিগ্রেশন 3x² dx। তো ধ্রুবক অংশটাকে আমরা বাইরে রাখবো। তো এখন দেখো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n, অর্থাৎ এই সূত্র যদি আবার ব্যবহার করি তাহলে কি হবে, প্রদত্ত পাওয়ারের সঙ্গে কি হবে 1 যোগ হবে, এটাই আবার কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই জায়গাটা সূত্র অনুযায়ী ভাগ হয়ে যাবে। দেখো n প্লাস 1, n বলতে 2 আর সূত্রে প্লাস 1, আর এখানে কি c হবে, ঠিক আছে। তো c যেহেতু একবার এটাকে সমাকলন করছে তাহলে এটা c2 আমরা লিখব, ঠিক আছে। এটা যদি আমরা হিসাব করি তাহলে কত, অর্থাৎ 3, এটা 3 হবে, তাহলে এই পাশে 3, এই পাশে 3 কাটা হয়ে যাবে। তাহলে এখানে কি পাবো আমরা, x³ যোগ করলে 2 আর 1 যোগ করলে 3, আর এখানে কত c2, মানে এই কাজটাকে আমরা একটু সহজ করার চেষ্টা করলাম। চাইলে তোমরা এখানেই কাজটা করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে কি, যে x³ প্লাস, এখন এটাকে যদি আমরা অর্থাৎ ধ্রুবককে যদি আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, ধরো একটা ধ্রুবক আমরা যদি বোঝার সুবিধাতে অর্থাৎ 1 dx
ইন্টিগ্রেশন করি তাহলে একটা কি হবে, তাহলে এক্স হবে, আর একটা কি লিখতে হয়, একটা লিখতে হয় ধ্রুবক। তো ব্যাপারটা হলো এরকম। তাহলে অর্থাৎ এখানে C1টাকে আমরা যদি হিসাব করি তাহলে কি আসবে এখানে, অর্থাৎ একটা চলক গুণ হবে, তাহলে কত এক্স C1। এরপর যেহেতু এটাকে একবার যখন আমরা সমকলন করছিলাম তখন দেখা যায় এটাকে C1 লিখছি, একবার সমকলন করে যখন আমরা সমকলন করলাম তখন C1 লিখছি, যেহেতু দ্বিতীয়বার আমরা সমকলন করছি তাহলে সেক্ষেত্রে আরেকটা ধ্রুবক আমাদের থাকবে, সেটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ ঠিক আছে এটাই আর কি। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। যেহেতু এটাকে আমরা সমাকলন করলাম তাহলে অবশ্যই সাইড নোট আমরা দিতে পারি সমাকলন করি, ঠিক আছে। তো ডট ডট এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি, আর এটাকে ডট ডট হিসেবে 2 নং সমীকরণ রাখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কাজ কি, যেহেতু ডাবল প্রাইম ছিল বা দ্বিতীয় অন্তরজ ছিল, তো সেক্ষেত্রে আমরা একবার সমাকলন করলাম আর একবার সমাকলন করলাম, তাহলে আমাদের কি দুইটা সমীকরণ হয়ে গেছে। এখন দেখো এই যে শর্তগুলো যেগুলো ছিল সেই শর্তগুলো আমরা চাইলে এখানেও ভাঙতে পারি। দেখো এখানে বা আদি শর্তগুলো বা আদি শর্ত, তো আদি শর্তগুলো কী ছিল একটু খেয়াল করো। শর্ত প্রথমটা ছিল y1 = 0, তার মানে বিষয়টা কি হবে, অতএব x এর মান 1 যদি বসায় তাহলে y এর মান আমাদের আসবে 0। সেম পরেরটা দেখো, অতএব y'1 = 3, মানে হচ্ছে যে x এর মান যখন আমরা 1 বসাবো তখন y' এর মানটা আসবে আমাদের 3। এই হলো বিষয়, অর্থাৎ এটা ছিল আমাদের শর্ত, আর শর্তকে ভেঙে আমরা এটা বের করছি, ঠিক আছে। তো এটাও ছিল আমাদের শর্ত, এই শর্তকে ভেঙে আমরা এটা বের করে ফেলছি। একটু খেয়াল করো, দেখো এই শর্ত যে মানগুলো আমরা বের করলাম, প্রদত্ত যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ রয়েছে, সে 1 নং বা 2 নং সমীকরণ আমরা বসিয়ে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে যে কোন মানটা আসলে কোন জায়গায় বসাবো। দেখো আমরা যদি এখানে দেখো প্রাইম আছে, এখানে প্রাইম আছে, তার মানে কি এই সত্যটা কিন্তু এখানে এই জায়গায় দেখো এখানে কোনো প্রাইম টাইম নেই, সত্যকে ভাঙলে প্রাইম নেই, কিন্তু এখানে প্রাইম আছে, ঠিক আছে। তাহলে আমরা কি এই মানটা কোথায় বসাতে পারি, এই মানটা আমরা 1 নং সমীকরণে বসাতে পারি, আর এই মানটা আমরা কোথায় 2 নং সমীকরণে বসিয়ে দিতে পারি। তো যাই হোক, যেহেতু আমাদের প্রথম সত্যটা ছিল তো x = 1 y = 0, তার মানে এখানে x এর এবং y এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেব। অতএব তো 2 নং সমীকরণটা আমরা লিখবো এখন। অতএব এখানে কত আছে, y = এখানে কি আছে x³ প্লাস কত xc1 প্লাস কত হচ্ছে c2। কার কার মান রয়েছে একটু বসিয়ে দিই আমরা। আমাদের x এর মান 1 আছে, y এর মান 0 আছে, তাহলে দেখো এখানে y এর মান আমরা 0 বসাবো, আর x এর মান 1 বসালে কত 1 এর উপর কিউ প্লাস x এর মান আমরা 1 বসাবো ইন্টু c1 প্লাস এই c2, এগুলো কোনো মান নেই। তাহলে দেখো এটা যদি হিসাব করি তাহলে কত আসবে 0, 1 এর উপর কিউ মানে 1 প্লাস 1 দিয়ে c1কে গুণ করে c1ই হবে এটা। তো এখন বিষয়টা হচ্ছে, তো এমন কিছু কাজ করতে হবে যেহেতু আমাদের c1 এবং c2 দুইটারই মান প্রয়োজন। তাহলে দেখো অতএব c1 প্লাস c2 প্লাস 1 = 0। তো এখন আমরা একটা কাজ করতে পারি, তো যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে c1টা আমি রেখে দিলাম, আর এখানে দেখো তো এটাকে সাইড চেঞ্জ করলে -c2 - c1 হবে, ঠিক আছে। অর্থাৎ c1 এর আমরা মান একটা বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে দ্বিতীয় যে শর্তটি দেওয়া ছিল, এই দ্বিতীয় শর্তটা আমরা কোথায় বসাই দিব, যেখানে প্রাইম রয়েছে সেটা কোথায়, অর্থাৎ 1 নং সমীকরণ আমরা 2 নং দ্বিতীয় শর্তটা আমরা বসিয়ে দিব। তো 1 নং সমীকরণ কোনটা একটু খেয়াল করো। দেখো 1 নং সমীকরণে শর্টকাটে লিখলাম, অর্থাৎ 1 নং সমীকরণে আমরা কি 1 নং সমীকরণে x এর মান আমরা 1 বসাবো আর y' এর মান আমরা 3 বসাবো। তো 1 নং সমীকরণ কোনটা, এখানে দেখো y', অতএব y' = 3x² প্লাস c1, ঠিক আছে। এখন কার কার মান আছে বসিয়ে দাও। y' এর মান আছে আমাদের 3, আর 3 ইন্টু x এর মান হচ্ছে 1, অর্থাৎ 1² প্লাস c1। তো দেখো এটা যদি আমরা হিসাব করি তাহলে কি আসবে, অর্থাৎ 3 = এটা 1² মানে 1, অর্থাৎ 3 কে 3 হবে প্লাস c1, অর্থাৎ যদি আমরা সাইড চেঞ্জ করি দেখো তো কি আসে = 3, অর্থাৎ যেহেতু আমাদের c মান আসবে, c1 এর মান আসবে 3 প্লাস 3 আছে, এখানে কি হয়ে যাবে -3 হয়ে যাবে।
তাহলে আমরা এখানে C1টা কত বের করলাম 0। যেহেতু আমাদের দেখো এখানে দুইবার যখন আমরা সমাকলন করে ফেলছি তখন দেখো এখানে C1 C2 অর্থাৎ C1 আর C2 মানটা যদি আমরা এখানে বসাতে পারি তাহলে আমাদের এই প্রশ্নটি হবে আদিমান সমস্যার সমাধান। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন দেখো এখানে আমাদের C1 এর মানটা শুধু ফিক্সড, এখানে 0, কিন্তু এখন এই কাজটা এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, C2 মানটা আমরা চাইলে বের করে আনতে পারি। সেটা হচ্ছে কি, দেখো এখানে আমরা এই মানটা যদি এখানে বসে দিই তাহলে কি আসে, তাহলে C1 এর মান হচ্ছে 0 ইকুয়াল এখানে কত মাইনাস C2 -1। এখন যদি আমরা সাইড চেঞ্জ করি দেখো C2 এর মানটাও কিন্তু আমাদের চলে আসবে। তাহলে কত হতো -C2 -1 ইকুয়াল টু 0। অতএব দেখো এখানে -C2, তাহলে এখানে -1 আছে, এটা কী হয়ে যাবে +1 হয়ে যাবে। আর C2 আগে মাইনাস আমরা রাখতে চাই না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ C2 হবে। আর এই পাশে আমরা মাইনাস দ্বারা গুণ, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তার মানে কি, অতএব আমরা C2 সমান -1 বের করছি। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন এই যে দেখো এখানে আমাদের ফিক্সড যে C1 এর মানটা 0, আর এখন আমরা দেখো লাইনগুলো একটু মনে রাখবা, তাহলে C2 এর মানটা আমরা কত বের করছি -1। এই C1 এবং C2 মানটা আমরা আবার কি করব, 2 নং সমীকরণে বসিয়ে দেব। তো 2 নং সমীকরণে বসিয়ে দিলে আমাদের প্রদত্ত যে সমীকরণটি দেওয়া ছিল সেটা C1 C2 বসার কারণে এটা নির্দিষ্ট একটা সমাধানে চলে আসবে। দেখো এখন আমরা C1 এর এবং C2 এর মানগুলো এখন বসার চেষ্টা করব। তো 2 নং সমীকরণটা ছিল y = x³ + xC1 + C2। এখন আমরা কি করব, অর্থাৎ C1 এবং C2 এর মানগুলো আমরা বসিয়ে দিব, আর বাকি x এবং y যে চলকগুলো রয়েছে সেগুলো আমাদের স্থির থাকবে। দেখো এখানে x C1 এর মান হচ্ছে আমাদের 0, ঠিক আছে, 0 প্লাস আছে প্লাস। এখন C2 এর মান হচ্ছে -1, ঠিক আছে, -1 বসিয়ে দিলাম। এখন এখানে কি আসে দেখো y = x এর অর্থাৎ x³ আর 0 এর সঙ্গে যে কোনো সংখ্যা আমরা গুণ করি আর ভাগ করি 0 হয়ে যায়, তাহলে এটা 0 হবে, প্লাস মাইনাসে -1। অতএব y = এখানে x³ তাহলে কত হবে -1। অর্থাৎ এটা আমরা বের করলাম আদিমান সমস্যার সমাধান। আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি। এটি ছিল আমাদের প্রশ্নটির অ্যান্সার। যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। 5 অর্থাৎ আদিমান সমস্যার সমাধান করো, এই প্রশ্নটির সমাধান অর্থাৎ একটু জটিল প্রকৃতির হবে। তো ধৈর্য সহকারে আমরা এই ক্লাসটি দেখেই আজকের এই বেসিকটা শেষ করব। তো পরবর্তী আরও কিছু বেসিক আছে, সেই বেসিকগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে যে বিষয়টি দেওয়া আছে আমরা সেটা লিখব। দেওয়া আছে দেখো এখানে xy" 2y' ইকুয়াল হচ্ছে 2। আর এখানে শর্তগুলো যা দেওয়া আছে, x এর মান যদি আমরা 1 বসাই y এর মান আসবে 1, আর x এর মান যদি আমরা কি বসাই 1 বসাই y' এর মান আসবে 0। এটা তো আমরা জানি, তো আমরা বেসিকে শিখছিলাম। তো যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু ডাবল প্রাইম, তার মানে এখানে সমাকলন করতে হবে 2 বার। তো প্রথমবার আমরা যদি সমাকলন করি একটু দেখো, আচ্ছা সমাকলনের বিষয়টি একটু খেয়াল করো, এখানে আমরা চিহ্ন হিসেব করে দিতে পারি অথবা চিহ্ন ছাড়াও দিতে পারি। দেখো এখানে সমাকলন করব আমরা, সমাকলন ইন্টিগ্রেশন দিলাম, তাহলে কত xy' dx, ঠিক আছে। যেহেতু এটা পদ একাধিক, আগের পদগুলো ছিল একটা করে, যার কারণে আমরা কি করছিলাম যে শুধু বাংলাটা লিখছিলাম সাইডে যে সমাকলন করি। তো এখানে একটু লেখার কারণ হচ্ছে যে পদটা হচ্ছে একাধিক, অর্থাৎ একটু সূত্র হবে অনেক। তো যাই হোক, এখন আমার কাজটা অর্থাৎ 2y' ইন্টিগ্রেশন তো দিবই dx, ঠিক আছে। এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কি অর্থাৎ ইন্টিগ্রেশন 2 dx আমরা দিতে পারি। তো এখানে আমরা কি করলাম, এখানে আমরা যে বিষয়টি করলাম সেটা হলো সমাকলন করি আমরা লিখতে পারি, অর্থাৎ সমাকলন ইন্টিগ্রেশন করি, ঠিক আছে। তো এখন বিষয়টি একটু খেয়াল করো, এখানে একটা সূত্র পড়ে আছে, দেখো তো কোন সূত্রটা হতে পারে। তো আমরা তো সূত্র শিখছিলাম, দেখো ইন্টিগ্রেশন এটা যদি আমরা ধরি ইউ আর পরেরটা যদি ভি ধরি, তাহলে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন ইউভি যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স সূত্রটা,
অতএব ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এটা আমাদের মুখস্থ রাখতে হবে মাইনাস সূত্রের। আর এটাকে আমরা বন্ধনী এর আগে একটা ইন্টিগ্রেশন দিতে হয় এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা আবদ্ধ করব ডি বাই ডিএক্স। সূত্র হয় কি ইউ, আর একটা ইন্টিগ্রেশন লিখতে হয় ভি ডিএক্স, আর ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ এখানে বাইরে একটা ডিএক্স লিখতে হয়। তার মানে আমরা সূত্রটা জানি, অর্থাৎ ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আর সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আরেকটা ডিএক্স লাগাতে হয়। এই হলো বিষয়। অর্থাৎ এখানে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে, সেটা একটু খেয়াল করো। দেখো, মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবো আমরা। তো এখানে ইউ বলতে এক্স আর ভি বলতে ওয়াই ডাবল প্রাইম। তাহলে সূত্রটা কী দাঁড়াবে? সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি, ইউ বলতে এখানে এক্স, ইন্টিগ্রেশন ভি বলতে কত, ভি বলতে হচ্ছে এখানে কত ওয়াই ডাবল প্রাইম, আর এখানে একটা ডিএক্স লাগাইতে হয় সূত্রে, আমরা ডিএক্স লাগাই দিব। আর দেখো সূত্রে একটা মাইনাস হয়, এখানে মাইনাসটা লাগাই দিব। তারপর কি ইন্টিগ্রেশন হয়, আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব ডি বাই ডি এক্স। দেখো ডি বাই ডি এক্স ইউ, তো ইউ বলতে কোনটা ধরছিলাম, ইউ বলতে এক্স, অর্থাৎ আমরা এক্স লিখে দিব। তারপর কি লিখতে হয়, ইন্টিগ্রেশন লিখতে হয়, অর্থাৎ ইন্টিগ্রেশনটা আমরা দিয়ে দিব। আর ভি, ভি বলতে এখানে কোনটা, ভি বলতে এখানে আসতেছে আমাদের ওয়াই ডাবল প্রাইম। এই হলো বিষয়। আর সাইডে কি লিখতে হয়, একটা ডিএক্স লিখতে হয়, ডিএক্স। আর এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে বাইরে একটা ডিএক্স লিখতে হয়। আশা করি বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ এখানে আমরা ইন্টিগ্রেশন ইউবি সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি। তো ইউবি সূত্র যদি আমরা এই পর্যন্ত ব্যবহার করি, তাহলে পুরো জায়গাটা, অর্থাৎ আমার এখানে হিসাবটা আসবে এই পর্যন্ত। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এরপর পরেরটা দেখো, পরের যে পদটি রয়েছে সে পরের পদটি যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখো ইন্টিগ্রেশন, এটা ধ্রুবক সংখ্যা, অর্থাৎ ধ্রুবক, এটা প্লাস আমরা এখানে দিলাম। তো ধ্রুবক অংশটাকে আমরা বাইরে লিখব। আর এখানে কি ইন্টিগ্রেশন ওয়াই প্রাইম ডিএক্স, আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন ওয়াই প্রাইম ডিএক্স মানে হচ্ছে যে শুধু ওয়াই, যে ইন্টিগ্রেশন যেটাই হোক যার প্রাইম হয় তার থেকে একটু কমে। এখানে দেখো ইন্টিগ্রেশন যদি এরকম হয় ডিএক্স, তাহলে শুধু হবে ওয়াই। তো সেই ক্ষেত্রে অর্থাৎ এই যে ধ্রুবক অংশটা আমরা বাইরে লিখছি, আর ইন্টিগ্রেশন ওয়াই প্রাইম ডিএক্স মানে শুধু ওয়াই হবে। এই হলো বিষয়। এরপর দেখো ইকুয়াল, ইকুয়াল কত পাবো আমরা, এখানে এটা ধ্রুবক অংশ, ধ্রুবক অংশটাকে আমরা বাইরে আনতে পারি। আর এখানে দেখো, ধরো এখানে ইন্টিগ্রেশন আমরা যদি দিই, দেখো এখানে দেখো আমরা টুটা যদি বাইরে আনি, তাহলে এখানে ধরো একটা ধ্রুবক কী আছে, ওয়ান আছে এখানে ডিএক্স, তো গুণগুলো তো আগেটাই ফেরত আসে। তো এলো বিষয়। তো আমরা জানি এখানে ইন্টিগ্রেশন টু, তো এখানে দেখো টু আছে, ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স মানে কি হচ্ছে এক্স, মানে কি হচ্ছে এক্স, এই যে এক্স লিখবো। আর আমরা সূত্র যেহেতু এটা আপার লিমিট লোয়ার লিমিটের মান নেই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা ধ্রুবক নিতে হয়। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। আর যেহেতু এখানে দুইবার আমাদের সমাকলন করতে হবে, তাহলে সেক্ষেত্রে এই যে ধ্রুবক অংশ অর্থাৎ সিটাকে আমরা ওয়ান বানাই দিব। তাহলে এখানে দেখো কী আসতেছে, তাহলে এখানে আসতেছে, অর্থাৎ হিসাব করলে আমরা যেটা বের করলাম কত, টু এক্স প্লাস সি ওয়ান। তো এ হলো বিষয়। এরপর আমাদের কাজ হচ্ছে, দেখো এটাকে যদি আমরা হিসাব করি, এখানে দেখো এক্স, এক্স রয়েছে, তো ইন্টিগ্রেশন ওয়াই ডাবল প্রাইম মানে কি, শুধু একটা প্রাইম আসবে। শুধু কয়টা প্রাইম আসবে, একটা প্রাইম আসবে, এটা আমরা আগে থেকে জানি। তো এরপর দেখো মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দিব, ইন্টিগ্রেশন তো দিয়েই দিব। তো ডি বাই ডিএক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে এক্সকে অন্তর্গণ করলে ডি বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে এক্সকে অন্তর্গণ করলে আমরা ওয়ান পাই। তাহলে আমরা ওয়ান লিখি, এখানে আমরা ওয়ান লিখতে পারি। আচ্ছা, ওয়ানটা দিয়ে দিলাম। তারপর দেখো ইন্টিগ্রেশন ওয়াই ডাবল প্রাইম ডিএক্স, তার মানে কী হবে, শুধু একটা প্রাইম। আর এখানে দেখো, আচ্ছা এখানে কি আসছে, এই যে ডিএক্সটা থাকবে, এটা তো হিসাব করলাম আমরা, তাহলে ডিএক্স থাকবে। ঠিক আছে, আচ্ছা প্লাস কত, টু ওয়াই, এখানে কোনো কাজ নেই। আর এখানে কত, টু এক্স প্লাস হচ্ছে সি ওয়ান। তো দেখো যতক্ষণে ইন্টিগ্রেশনের বিষয়টা থাকবে ততক্ষণ আমাদের কাজ করতেই হবে, যার কারণে আমরা ডট এখানে সমীকরণ দিতে পারছি না। তো এখন দেখো এখানে এক্স ওয়াই প্রাইম মাইনাস, ধরো এটা ওয়ান দিয়ে গুণ করলে কী হবে, যাই হোক এখানে ইন্টিগ্রেশন ওয়াই প্রাইম ডিএক্সই হবে, তাই তো। তাহলে কী হবে, প্রাইম মানে থাকবে না এটা, তাহলে কি থাকবে, অতএব এখানে শুধু থাকবে ওয়াই। তাহলে এখানে আমরা এই হিসাবটা করলে আমরা কি পাবো, শুধু ওয়াই পাবো। ঠিক আছে, এখন দেখো এই প্লাস টু আছে, প্লাস টুটা আমরা দিয়ে দিব। আর এখানে যা আছে অর্থাৎ টু এক্স প্লাস সি ওয়ান। আর এখন দেখো যেহেতু এখানে দেখো প্লাস দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে আমরা কত পাবো, এখানে আমরা যা আছে তাই লিখবো। তাহলে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে আর একটা ওয়াই থাকে, যেহেতু এটা বড় এই জন্য প্লাস চিহ্ন হবে।
আর ইকুয়াল কত আসতেছে 2x প্লাস c1। তো আমাদের প্রথমে যে সমাকলন আমরা করলাম সেটার কাজ শেষ। তাহলে প্রয়োজনের তাগিদে এটাকে আমরা এক সমীকরণ দিতে পারি। এরপর দেখো, যেহেতু আমাদের কি এটা ছিল যে ডাবল প্রাইম মানে এটা দুইবার সমাকলন করতে হবে, একবার তো সমাকলন করলামই, ঠিক আছে। আমরা একবার যেটা সমাকলন করলাম এই জায়গাটাকে আবার কি করতে হবে, আবার আমাদের সমাকলন করতে হবে। তাহলে আমরা কি করব, অর্থাৎ 1 নং সমীকরণকে অর্থাৎ শর্টকাটে লিখলাম আমরা সমাকলন করি। তাহলে সমাকলন করব অর্থাৎ ইন্টিগ্রেশন x y প্রাইম dx প্লাস ইন্টিগ্রেশন y আছে dx লিখে দিব, এখানেও তাই হবে। তাহলে কত হবে অর্থাৎ ইন্টিগ্রেশন 2x dx এটা। আচ্ছা, তারপর এটাকে অর্থাৎ এটা যদি আমরা বাইরে রাখি তাও হবে বা ভিতরে রাখি তাও হবে, অর্থাৎ প্লাস ইন্টিগ্রেশন c1 এখানে কথা dx, ঠিক আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার করলাম, ঠিক আছে। তো এর পরবর্তীতে দেখো, এরপর দেখো এখানে আমরা যদি হিসাব করি, এখানে আরেকটা সূত্র পড়ে আছে, এখানে একটু খেয়াল করে দেখি। এখানে আমাদের একটা সূত্র পড়ে আছে আবার। তো ইন্টিগ্রেশন এটা হচ্ছে ইউ, এটা যদি ভি হয় তাহলে ইউ এবং ভি সূত্র আবার হবে। তো এই সূত্রটা একবার তো আমরা ব্যবহার করলাম, আবার পড়ছে, আবার ব্যবহার করতে হবে, কোনো সমস্যা নেই। সূত্র হচ্ছে কি ইউ বলতে এখানে কত, ইউ বলতে এখানে আসতেছে এক্স ইন্টিগ্রেশন, তারপর আসতেছে কি ভি বলতে এখানে ওয়াই প্রাইম ডিএক্স সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন, তারপরে কি অতএব সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স, আর এখানে ইউ বলতে কোনটা এক্স হবে, ইন্টিগ্রেশন ভি বলতে ওয়াই প্রাইম আর ডিএক্স আছে ডিএক্স লাগাই দিব, তারপর কি আসতেছে সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। আশা করি তোমরা এতটুকু বুঝে গেছো। মানে এই কাজটা আমরা অর্থাৎ ইউবি সূত্রটা ব্যবহার করলাম ইন্টিগ্রেশনের, এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন পরবর্তী কাজটা কি, যে প্লাস আছে আমরা প্লাসটা দিয়ে দিব। আর দেখো যেহেতু আমরা এখানে কি আছে যে এখানে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, তো এখন ওয়াইটা এখন ধ্রুবক হিসেবে থাকবে, এটাকে আমরা বাইরে লিখতে পারি। তাহলে ইন্টিগ্রেশন কত ডিএক্স থাকে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্সকে আমরা যদি হিসাব করি তাহলে কত হবে, শুধু এক্স পাওয়া যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এক্স পাওয়া যাবে, এটা গুণ আকারে দেখো, এটা যদি আমরা লিখি তাহলে এক্স ওয়াই, তার মানে বিষয়টা হচ্ছে এখানে অর্থাৎ এই হিসাবটা যদি আমরা করি তাহলে এখানে আমরা কী পাবো, অর্থাৎ এক্স ওয়াই, ঠিক আছে। আর ইকুয়ালটা দেখো এখানে দিয়ে দিলাম। আর যেহেতু ধ্রুবক অংশ, এটা ধ্রুবক অংশটাকে আমরা বাইরে রাখতে পারি। দেখো ইন্টিগ্রেশন এক্স, তো ইন্টিগ্রেশন কি আমরা জানি, ইন্টিগ্রেশনটা যদি এক্স ডিএক্স হয় তাহলে আমরা আগে যে কাজটা করছিলাম বা যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এটা যদি পাওয়ার 1 হয় তাহলে আমরা সূত্র ব্যবহার করতে এক্স টু দ্য n প্লাস 1, n বলতে 1 প্লাস 1 বাই হচ্ছে 1 প্লাস 1। আর এখানে যেহেতু আমাদের এখনও কাজ শেষ হয় না তো আমরা ধ্রুবক দিতে পারি না, তাহলে এখানে আসবে কত, এক্স স্কোয়ার বাই 2, এই জায়গাটা এটা আমরা লিখতে পারি, আমরা এখানে লিখে দিব। তাহলে এখানে কত আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার বাই 2, মানে এই হিসাবটা করলে প্লাস। এখন এখানে দেখো যেহেতু এটা ধ্রুবক হিসেবে আছে তাহলে এটা c1 থাকবে এবং তার সঙ্গে একটা চলক গুণ হয়ে আসবে, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স, আর এটার সঙ্গে গুণ হলে কত হবে, তাহলে কত হবে c1x। আর যেহেতু দুইবার এটাকে সমাকলন করে ফেলছি তাহলে সেক্ষেত্রে আরেকটা ধ্রুবক আমাদের আসবে, তাহলে c2। তাহলে এটা যেহেতু আমাদের কাজ শেষ হয়নি তাহলে আমরা ডট ডট সমীকরণ দিব না, এটা একটা কাজটা শেষ করে নেই, সেটা একটু খেয়াল করো। এখান থেকে এক্স আর ইন্টিগ্রেশন ওয়াই প্রাইম ডিএক্স মানে শুধু হবে ওয়াই, আর এখানে মাইনাস আছে মাইনাস, ইন্টিগ্রেশনটা আমরা বাইরে রাখতে পারি, ইন্টিগ্রেশন। আচ্ছা এখানে দেখো ডি বাই ডিএক্স এক্সকে অন্তরীকরণ করলে আমরা 1 পাবো, আর ইন্টিগ্রেশন ওয়াই প্রাইম ডিএক্স মানে শুধু হবে ওয়াই, আর এখানে দেখো ডিএক্স, এই যে ডিএক্সটা আমরা এখানে লিখবো, আর এখানে কত প্লাস এক্স ওয়াই, ঠিক আছে। আর এখানে দেখো সমাধানের মানে ডান পাশে টু কাটা, তাহলে থাকতেছে কত এক্স স্কোয়ার প্লাস এখানে c1x প্লাস c2। তো এখন দেখো এখনও শেষ হয়নি কাজটি, তো এক্স ওয়াই এটা হয়ে গেল মাইনাস। এখন দেখো ইন্টিগ্রেটর 1 দিয়ে গুণ করলে এটা অর্থাৎ ইন্টিগ্রেশন 1, এটা ইন্টিগ্রেশন আর কি ওয়াই ডিএক্স, তার মানে কি এটা ওয়াই তো থাকবে আর ডিএক্স অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্সের হিসাব করলে আমরা একটা কী এক্স পাবো আর ওয়াই আছে ওয়াই, ঠিক আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। প্লাস এখানে এক্স ওয়াই আছে এক্স ওয়াই দিয়ে দিব, আর এখানে কত এক্স স্কোয়ার প্লাস কত c1x প্লাস c2। এখন দেখো একটু কাটাকাটি যাবে, দেখো এটা এই প্লাস
যে প্লাস এক্স ওয়াই এবং মাইনাস এক্স ওয়াই এক দেখো একটা পজিটিভ এবং একটা নেগেটিভ সেম কোয়ালিটি হলে কাটা যায়, তারপরেও কাটা যাওয়ার পর আমাদের এখানে কী থাকতেছে, অতএব এক্স ওয়াই ইকুয়াল অর্থাৎ এই সমীকরণটা তাহলে কী পাওয়া যায়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু ডট ডট এটাকে আমরা আমাদের কাজ শেষ, এটাকে আমরা দুই সমীকরণ দিতে পারি। তো এখানে শত ওয়াই ওয়ান সমান হচ্ছে ওয়ান, এই সূত্র যদি আমরা ভেঙে ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদের বিষয়টি কী আসতেছে, তাহলে দেখো এটা হচ্ছে এক্সের মান, অতএব এক্সের মান যদি ওয়ান বসায় তার মানে কি ওয়াইয়ের মানও আমাদের ওয়ান আসবে। এই হলো বিষয়, আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো আরেকটা শর্ত ছিল, সেটি হচ্ছে যে ওয়াই প্রাইম ওয়ান ইকুয়াল জিরো হলে তার মানে এখানে কি বোঝায়, এখানে বোঝায় এক্সের মান ওয়ান হলে তার মানে কি ওয়াই প্রাইমের মান আমরা কত পাবো, জিরো পাবো। অর্থাৎ এই শর্তগুলোকে ভাঙলে আমরা প্রথম শর্ত যা ছিল সেটাকে ভাঙলে আমরা এটা পাবো, আর দ্বিতীয় শর্তটি যা ছিল সেটাকে ভাঙলে আমরা এটা পাবো। এখন বিষয়টা হচ্ছে যে এই শর্তগুলো আমরা কোথায় বসাবো, এই শর্তগুলো দেখো এখানে এক্স এটা প্রাইম নেই, ওয়াই এখানে প্রাইম নেই, তাহলে এই যে প্রাইম যেখানে থাকবে না সেখানে আমরা বসিয়ে দিতে পারি। তো আমরা দেখেছি যে 2 নং সমীকরণেই কিন্তু প্রাইম ছিল না। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে 2 নং সমীকরণটা এখন লেখা, তাহলে এক্স ওয়াই সমান এখানে কত এক্স স্কোয়ার প্লাস সি ওয়ান এক্স প্লাস হচ্ছে সি টু, কার কার মান রয়েছে দেখো, এক্সের মান ওয়ান ইন্টু ওয়াইয়ের মানও ওয়ান, এক্স স্কোয়ার এর আচ্ছা এক্সের মান ওয়ান তারপর স্কোয়ার প্লাস সির মান তো নেই, সি ওয়ানের মান নেই, আর এখানে তো এক্সের মান হচ্ছে ওয়ান প্লাস সি টুর মান তো নেই, তাহলে দেখো এটা গুণ করলে আমরা ওয়ান পাই, এটা ওয়ান হয়, এটা সি ওয়ান হয়, গুণ করলে এটা সি টু হয়। তাহলে দেখো এটা সাইড চেঞ্জ করলে কী হয় দেখো একটু খেয়াল করো, তাহলে দেখো এখানে ওয়ান প্লাস সি ওয়ান প্লাস সি টু এটা একবারে আমরা কনভার্ট করলাম, তাহলে কী হবে না চিহ্নের পরিবর্তন হয় না, তাহলে সি ওয়ান প্লাস সি টু রেখে দিলাম, ওয়ান আছে এটা প্লাস ওয়ান আছে এদিকে সাইড চেঞ্জ করলে মাইনাস ওয়ান হবে, তাহলে দেখা যায় সি ওয়ান প্লাস সি টু যেটা আমরা বের করলাম, অর্থাৎ সি ওয়ান প্লাস সি টুর মানটা আমরা বের করছি জিরো। তো জিরো এটা আমরা মান বের করলাম। তো আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এক্সট্রা করেও কাজটা করতে, অর্থাৎ সি ওয়ান সমান এটা যদি আমরা চাই প্লাস আছে এটা কি হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে, তার মানে সি ওয়ান হচ্ছে প্লাস আছে এটা মাইনাস সি টু হয়ে যাবে। এখন এটা কিন্তু অনির্দিষ্ট মান, তো এখন পরবর্তী যে একটা শর্ত ছিল সেই শর্তটা আমরা আবার 2 নং সমীকরণে বা 1 নং সমীকরণে যেখানে প্রাইম আছে সেখানে আমরা বসার চেষ্টা করব। তো যেহেতু 1 নং সমীকরণে প্রাইম ছিল তাহলে আমরা 1 নং সমীকরণে দ্বিতীয় শর্তটা বসাবো, অর্থাৎ কী বসাবো, অর্থাৎ এক্সের মান ওয়ান আর ওয়াই প্রাইমের মান হচ্ছে জিরো। যদি বসাই দিয়ে দেখো কি আসে, এক্সের মান হচ্ছে ওয়ান আর ওয়াই প্রাইমের মান হচ্ছে জিরো, আবার ওয়াইয়ের মান কত হচ্ছে ওয়ান, এখানে বসাই দিব, আর এখানে দেখো টু ইন্টু এক্সের মান কত, এক্সের মান হচ্ছে আমাদের ওয়ান আর সি ওয়ানের তো মান নাই, তো এখানে দেখো কত জিরো হয়, এটা হলো কত, এটা তো ওয়ান প্লাস ওয়ান এখানে টু প্লাস সি টু, সরি এটা সি টু না এটা হলো সি ওয়ান, তাহলে দেখো এটা কি আসে, অতএব টু প্লাস সি ওয়ান ইকুয়াল টু ওয়ান, সাইড চেঞ্জ করলে অতএব আমরা সি ওয়ান সমান ওয়ান মাইনাস টু, তাহলে এখানে দেখো সি ওয়ান সমান আমরা কি পাই, বাদ দিলে হবে মাইনাস ওয়ান হবে, অর্থাৎ সি ওয়ান এর মান আমরা বের করছি মাইনাস ওয়ান। তাহলে দেখো সি ওয়ানের মান যদি মাইনাস ওয়ান বের করতে পারি তাহলে অবশ্যই সি টুর মানটা আমরা বের করতে পারি, তাহলে এখানে দেখো কত, অতএব সি ওয়ান সমান ছিল মাইনাস সি টু, তাহলে দেখো আমরা সি ওয়ানের মান যদি বসায় দিই তাহলে দেখো এখানে সি ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান এখানে বসিয়ে দিলাম আর সি টু, এখন দেখো দুই পাশে মাইনাস কিন্তু কেটে যাবে, আমরা এটা সমাধানের নিয়ম জানি, তাহলে সি ওয়ান সমান, তো এখন আমরা অতএব যেহেতু সি টু অর্থাৎ সি ওয়ানের মান আমরা ফিক্সড বের করতে পেরেছি এবং সি টুর মানও আমরা ফিক্সড বের করতে পারছি, তো এখন আমাদের কাজ হচ্ছে যে সি ওয়ান এবং সি টুর মানটা আমাদের যেখানে সি ওয়ান এবং সি টু অ্যাডজাস্ট রয়েছে সেখানে আমরা বসিয়ে দিব। তো দেখো এখানে দেখো আমাদের যে সমীকরণটা ছিল এখানে দেখো তো এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই সমান এটা, অর্থাৎ এখানে সি ওয়ান এবং সি টু একসঙ্গে রয়েছে, অর্থাৎ এটা ছিল আমাদের 2 নং সমীকরণে, অর্থাৎ 2 নং সমীকরণে আমরা কি করব, 2 নং এক্স স্কোয়ার প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু, তো মান বসিয়ে দিব আমরা, শুধু চলকে স্থির থাকবে আর বাকি সি ওয়ান এবং সি টুর মান বসানো হবে, তাহলে কত এখানে প্লাস সি ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান আর এক্স যা আছে তাই,
আর C2 মান হচ্ছে 1। তো দেখো এই লাইনটা আমরা এখানে যদি লিখি তাহলে কত আসছে এক্স ওয়াই সমান এখানে কত এক্স স্কোয়ার প্লাস মানে হচ্ছে মাইনাস, আর 1কে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স প্লাস এখানে কত আসতেছে, অতএব প্লাস 1 আসতেছে। ঠিক আছে, তো এই হলো প্রশ্নটি অ্যান্সার, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আশা করি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক সহ আদিমান সমস্যা বুঝে গেছি। এতক্ষণ বেসিক সহ এবং সমাধানগুলো দেখার জন্য ধন্যবাদ জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা জানো আমরা সাজেশন ক্লাস নেওয়ার পাশাপাশি সাজেশন দিয়ে থাকি। তো আমাদের হাতে যে সাজেশনগুলো রেডি রয়েছে আমরা তো বলে দিলাম, অর্থাৎ বিএসসি 2, অর্থাৎ বিএসসি 3, অনার্স 1, অনার্স 2, অর্থাৎ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের সাজেশন আমাদের কাছে রেডি রয়েছে। তোমরা যদি সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে বেসিক সহ এবং বড় প্রশ্নগুলো আমরা আর পরবর্তীতে বেসিক আলোচনা করার চেষ্টা করব। এই চ্যাপ্টার প্রশ্ন সহ আমরা বেসিকগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।